আসসালামু আলাইকুম। মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। কুষ্টিয়া শহরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করেছে দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে। একই সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ সহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা মসজিদের পাশে একটি মেসে অভিযান চালিয়ে সুব্রত বাইনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র এবং 10টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ৯০-এর দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন। আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ এবং বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে তার নাম আসা ছিল তখনকার নিয়মিত ঘটনা। এসব কাজ করতে গিয়ে অসংখ্য খুন জখমের ঘটনা ঘটেছে। ২০০১ সালের ২৫ ডিসেম্বর ২৩ শীর্ষ সন্ত্রাসীর যে নামের তালিকা তৎকালীন বিএনপি জামায়াত সরকার ঘোষণা করেছিল, তাদের অন্যতম ছিলেন সুব্রত বাইন। তার নামে এখনও ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাতিল করে সর্বসম্মতক্রমে এ রায় দেন। এ রায়ের ফলে সত্যের জয় হয়েছে এবং আজহারুল ইসলামের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবী। দুপুরের পর সংক্ষিপ্ত রায়ও প্রকাশ করা হয়েছে। আগামীকাল সকালে এটিএম আজহারুল ইসলাম হাসপাতাল থেকে মুক্তি পাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী শিশির মনির। রিপোর্ট আরও জানাচ্ছেন হাসান জাবেদ। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০শে ডিসেম্বর জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই রায়ের বিরুদ্ধে আপিল করলে শুনানি শেষে ২০১৯ সালে তা বহাল রাখে তৎকালীন আপিল বিভাগ। এরপর রিভিউ করেন আজহারুল ইসলাম, সে সময় তাও খারিজ করে দেয়। ৫ই আগস্ট পট পরিবর্তনের পর পুনরায় রিভিউ আবেদন করা হয়। সেখান থেকে আপিল পুনঃশুনানির জন্য অনুমতি দেয় আপিল বিভাগ। গত ৮ই মে শুনানি শেষ হলে রায়ের জন্য দিন ধার্য করা হয়। অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এটা ছিল সবচাইতে বড় ভুল। আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেছেন। রাজনৈতিক প্রতিহিংসা এবং মিথ্যার উপর ভিত্তি করে আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাও প্রমাণ হয়েছে এই রায়ের মাধ্যমে, এমনটাই বললেন তার আইনজীবী। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। আপিল বিভাগের সংক্ষিপ্ত রায় যাতে ২ দিনের মধ্যে প্রকাশ হয় সেই আবেদন করেছেন জামায়াত নেতা আজহারুল ইসলামের আইনজীবী। রায় প্রকাশের পরই তিনি মুক্ত পরিবেশে ফিরে আসবেন বলেও জানান তারা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। দাবি নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে আলোচনার আশ্বাসে আগামীকালের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে আন্দোলনরত সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। বিকেলে শুধুমাত্র একদিনের জন্য দাবি আদায়ের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। এর আগে সচিবালয়ে টানা ৪র্থ দিনের মতো বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মচারীরা। এ সময় তারা সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সকাল থেকে সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, মোতায়েন করা হয় সোয়াট এবং বিজিবির সদস্যদের। কর্মরত কর্মকর্তা কর্মচারী ছাড়া অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। সাংবাদিকরাও সকালে প্রবেশ করতে পারেননি। অন্যদিকে সচিবালয়, এনবিআর সহ দেশে থাকা দুর্নীতিবাজ এবং ফ্যাসিবাদের সহযোগী আমলাদের উৎখাতে ফ্যাসিবাদ উৎখাত যাত্রা কর্মসূচি পালন করেছে জুলাই মঞ্চ। সচিবালয়ে মঙ্গলবার সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে বলে সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এদিকে পুশিনের প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সত্যিকার অর্থে অবৈধ বাংলাদেশি কাউকে পেলে ভারত সরকার উচিত যথাযথ প্রক্রিয়ায় তাদেরকে বাংলাদেশে পাঠানো। সকালে রাজশাহীর কারা প্রশিক্ষণ মাঠে ১৪তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৬২তম ব্যাচ কারারক্ষী এবং মহিলা কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। কুচকাওয়াজ শেষে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সেরা প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আসছে অক্ষয় প্লাটুন। সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না আল্লাহ। হ্যাঁ, সীমান্তে পুশিংয়ের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। 2025-26 অর্থ বছরে বাজেটকে সামনে রেখে 16তম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান কেমন বাজেট চাই। এনটিভি এবং এফবিসিসিআইয়ের যৌথ আয়োজনে বিশেষ এই অনুষ্ঠানটি আজ রাত 8টায় এনটিভির তেজগাঁও স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে। অনুষ্ঠানে জনভাবনা, ব্যবসায়ীদের আকাঙ্ক্ষা, সরকারি পরিকল্পনা তুলে ধরবেন প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ সহ সমাজের বিশিষ্টজনেরা। তামজিদ সুমনের রিপোর্ট। চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। সেট, লাইটিং, স্টেজের কাজগুলো শেষ মুহূর্তে ঝালিয়ে নিচ্ছেন এনটিভির কর্মীরা। কয়েক ঘন্টা বাদেই সরাসরি সম্প্রচার হতে যাচ্ছে দর্শক নন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান কেমন বাজেট চাই। অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি দেখতে অনুষ্ঠান স্থলে আসেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ। এনটিভির বার্তা বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে পুরো প্রস্তুতি কর্মকাণ্ড পরিদর্শন করেন তিনি। দেড় দশকের বেশি সময় ধরে চলা কেমন বাজেট চাই অনুষ্ঠানটি এরই মধ্যে দর্শক জনপ্রিয়তা পেয়েছে। প্রতি বছরের মতো এবারও এনটিভি ও এফবিসিসিআইয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাজেট ভাবনা নিয়ে সরাসরি অনুষ্ঠান কেমন বাজেট চাই। বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশা রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে তুলে ধরতে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে এই অনুষ্ঠান, যেখানে অংশ নেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকার, গবেষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আগের বছরগুলোর ধারাবাহিকতায় এবারও সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এনটিভির কর্মীরা। বিনিয়োগ, এডিপি বাস্তবায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, জ্বালানি ও বিদ্যুৎ, শিল্প বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও কৃষিসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে বাজেটের প্রাপ্তি অপ্রাপ্তির পাশাপাশি আসন্ন বাজেটের চ্যালেঞ্জগুলো তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। পুরো আয়োজনটির সঞ্চালনায় থাকছেন এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। আয়োজনে বিশেষ এই অনুষ্ঠান কেমন বাজেট চাই। অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ। এছাড়াও উপস্থিত থাকবেন ব্যবসায়ী, শিল্পপতি সহ সমাজের বিশিষ্টজনরা। আজ রাত 8টায় শুরু হয়ে কেমন বাজেট চাই অনুষ্ঠানটি বিরতিহীনভাবে চলবে এনটিভির 10:30টার রাতের খবরের আগ পর্যন্ত। আর দর্শকরা পুরো অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন এনটিভির পর্দায়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এনটিভির তেজগাঁও স্টুডিওতে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, অনুষ্ঠান তো রাতে, তার শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, দীর্ঘ একযুগেরও বেশি সময় পেরিয়ে এবার 16তম বারের মতন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাজেট ভাবনা বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান কেমন বাজেট চাই। এনটিভির এই অনুষ্ঠানটি এনটিভির তেজগাঁও স্টুডিও থেকে রাত 8টায় সরাসরি এনটিভির পর্দায় প্রচার করা হবে এবং এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়ে গিয়েছে। এখন শুধু অতিথিদের আসার অপেক্ষায় এবং অনুষ্ঠান শুরুর অপেক্ষায় সবাই প্রহর গুনছে। আপনাকে জানিয়ে রাখি, এবারের যে আসন্ন যেটি বাজেট রয়েছে 2025-26 অর্থ বছর, সেটি কিন্তু সংকোচনমূলক বাজেট প্রণয়ন করা হচ্ছে আমরা যতদূর জানতে পেরেছি এবং সেই বাজেটকে ঘিরেই কিন্তু প্রতি বছর এনটিভি যে আয়োজনটি করে থাকে একদম তৃণমূল পর্যায় থেকে শুরু করে জনসাধারণের সকল ভাবনা এবং মতামত এনটিভির তুলে নিয়ে আসে এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন, একই সাথে ব্যবসায়ী মহল, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং অর্থনীতির সকল স্টেক হোল্ডার যারা রয়েছেন, তাদের উপস্থিতিতে সরকারের কাছে বাজেট প্রস্তাবনা এবং তাদের ভাবনা, জন আকাঙ্ক্ষা তুলে ধরা হয়। তারই আলোকে বরাবরের মতন এবারও সেই অনুষ্ঠানটি সাজানো হয়েছে এবং সবাই প্রত্যাশা করছে এবারে যে আসন্ন বাজেটের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তার পাশাপাশি আরও কোন কোন খাতে গুরুত্ব দেওয়া উচিত এবং
সকল জনসাধারণ যে প্রত্যাশা যে এবারের বাজেটের মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করে একটি বড় চ্যালেঞ্জ, সেই বিষয়গুলোই কিন্তু আজকের যে অনুষ্ঠান কেমন বাজেট চাই সেখানে তুলে ধরা হবে। এবং এখন শেষ মুহূর্তের যে প্রস্তুতি আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে মঞ্চ প্রস্তুত রয়েছে অতিথিদের বরণ করে নেওয়ার জন্য, এবং সরকারের পক্ষ থেকে অর্থ উপদেষ্টা, একই সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, এনবিআর চেয়ারম্যান, সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এবং ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে বিকেএমই সভাপতি মোহাম্মদ হাতেম আলী কিন্তু অতিথিদের যে প্যানেল লিস্ট সেখানে তারা উপস্থিত থাকবেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে কেমন বাজেট চাই অনুষ্ঠানের প্রস্তুতির সর্বশেষ আপডেট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে হত্যা মামলার শুনানি আগামী 2 জুন ধার্য করেছেন আদালত। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদে আদেশ দেন। মিনারুল হত্যা মামলায় আইভি ইতিমধ্যেই 2 দিনের রিমান্ড থাকায় আদালত এই তারিখ নির্ধারণ করেন। এর আগে আইভির পক্ষের আইনজীবীরা আদালতকে জানান, মিনারুল সড়ক দুর্ঘটনায় মারা গেলেও এটাকে হত্যা মামলা হিসেবে দেখিয়ে আইভিকে মামলায় জড়ানো হয়েছে। এর প্রেক্ষিতে আদালত শুনানির জন্য 27 মে দিন ধার্য করেছিলেন। মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে। সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশি পাহারায় তাকে আদালতে আনা হয়। আদালত এলাকায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তারপরও আদালত চত্বরে মমতাজ বেগমকে লক্ষ্য করে আবারও ডিপ এবং জুতা নিক্ষেপ করেছেন বিক্ষুব্ধরা। এর আগে মামলার প্রথম দিনে একই ঘটনা ঘটে। আদালতের বিচারক সাদবির ইয়াসির আহসান চৌধুরী মমতাজ বেগমকে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভালো মানুষ তারা যে দলেরই হোক তাদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম। দিনাজপুরে হিলি স্থলবন্দরে চারমাথা উপজেলা শাখা নাগরিক পার্টির সভায় এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ কোটি কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করে প্রশাসনের মাধ্যমে তাদের লোককে জিতিয়ে নিয়েছে। তাই খারাপ মানুষকে বয়কটের আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা টাকা দিয়ে ভোট কিনে প্রতারণা করবে। সরকার হিলি স্থলবন্দর থেকে কোটি কোটি টাকা রাজস্ব আদায় করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদ এবং ইউটিআবের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর নাকিব মোহাম্মদ নসরুল্লাহ। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতৃবৃন্দ ও জিয়া পরিষদের ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগে সরকারি উদ্যোগের প্রতিবাদে সমাবেশ সহ সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে সমাবেশ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, সরকার চট্টগ্রাম বন্দরের জেটি সমূহ পরিচালনায় বিদেশি বার্থ অপারেটর নিয়োগের চিন্তা করছে, অথচ বিগত সরকার নবনির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল রেড সি গেটওয়ে নামে একটি বিদেশি সংস্থাকে পরিচালনার দায়িত্ব দিলেও সেখানে তারা কাঙ্ক্ষিত বিনিয়োগ করেনি। এই অভিজ্ঞতায় আর কোনো বিদেশি সংস্থাকে নতুন করে দায়িত্ব না দিয়ে জেটি সমূহের পরিচালনা বন্দরের হাতে রাখার দাবি জানান শ্রমিকরা। এ ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।